প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার এবং আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনের প্রচার শেষ, মধ্যরাতে ভোট বর্জন অগণতান্ত্রিক বলছেন গাজীপুরে বিএনপির প্রার্থী, আর অন্তর্দ্বন্দ্বে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী 94 জন কোটিপতি, রয়েছেন মন্ত্রী এমপির 13 স্বজন। গাজায় গণহত্যার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের সংহতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা সমাবেশ, গণহত্যার বিচার দাবি। গাজীপুরে লোডশেডিং বেড়ে কমেছে শিল্প কারখানার উৎপাদন, লোকসান ও ক্রেতা হারানোর আশঙ্কায় মালিকরা। এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাচনের প্রার্থী ওমর ফারুক রুমির বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক মামলা, পিবিআই এর তদন্তে সত্যতা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। 8ই মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচার চলছে নির্বাচনী এলাকায়। একদিকে প্রচার, অন্যদিকে নির্বাচনী নানা কৌশল নিয়ে জমজমাট গাজীপুরের 2 উপজেলার ভোটের পরিবেশ। নিজ দলের ভোট বর্জনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং প্রার্থীদের বহিষ্কারকে নাটক বলছেন চেয়ারম্যান প্রার্থী গাজীপুরের জেলা বিএনপির সহসভাপতি। 7ই জানুয়ারির জাতীয় নির্বাচনের সময়ের অন্তর্দ্বন্দ্বের প্রভাবে মুখোমুখি হয়েছে সরকারি দলের একাধিক প্রার্থী। আলী আসগরের ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সোমা ইসলাম। ভাইজান, ভোট কবে? 8 তারিখ। কি ভোট আপা? উপজেলার ভোট। ভোট দিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ দিব। আপনি দিবেন? জি দিব। রাজনীতির মারপ্যাচ সাধারণ মানুষ বোঝে না, তবে বোঝেন ভোট। উপজেলা নির্বাচন নিয়ে গাজীপুরের 2 উপজেলার অবস্থাটা দেখা যাক। 8ই মে প্রথম দফায় ভোট হবে গাজীপুর সদর ও কাপাসিয়া উপজেলায়। অবাক করা রাজনীতির সমীকরণ সদরে। নিজ দলের নির্দেশ অমান্য করে চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। তার কথা, এসি রুমে বসে কেন্দ্রের ভোট বর্জনের সিদ্ধান্ত তৃণমূলকে সর্বশান্ত করে রেখেছে। সাবেক এই উপজেলা চেয়ারম্যান জানালেন, দল তার সঙ্গে বহিষ্কারের নাটক করেছে, কারণ তিনি এখনো কোনো চিঠি পাননি। আমি বহিষ্কারের কোনো কাগজই পাইনি, নাটক। আমি কোনো কাগজই পাইনি। তাহলে কাকে বহিষ্কার? আমি জানি না, কথা শুনলাম না। আমার সাধারণ মানুষের কারণে আমার এত খারাপ লেগেছে, জানি না। আমি অসুস্থ হয়ে গেছি, আমি মানুষ ছাড়া বাঁচতে পারি না। আসলে নির্বাচনে না আসলে পরিবর্তন নির্বাচন ছাড়া তো সম্ভব না। আমার কোনো গডফাদারও নাই, আমার উপরে আল্লাহ আছে। একই উপজেলায় ভোটের লড়াইয়ে আছেন সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন। নিজ দলের আরো 3 প্রার্থী থাকলেও তার মূল প্রতিপক্ষ বিএনপি। তবে রিনার দাবি, তাকে সরাতে অন্য দলের পাশাপাশি নিজ দলেও চলছে ষড়যন্ত্র। তারা তাকে বহিষ্কার করছে আজীবনের জন্য, প্রাথমিক সদস্য নাই। তাইলে উনি কিভাবে, উনি শুধু কালো টাকার জন্য। আমি উপজেলার রানিং চেয়ারম্যান, তার মানে আমাকে ঠেকাতে, আমি তো আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছি। যারা দাঁড়াইছে তারা তো আওয়ামী লীগের এই পর্যায়ের নেতা না। তাহলে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ সহ বিএনপি সহ সবাই ষড়যন্ত্র করতেছে, আমি মনে করব। পাশের উপজেলা কাপাসিয়া একেবারে গড়ের মাঠ। এখানে ভোটের মাঠে বিএনপির অস্তিত্ব নেই। সব প্রার্থী সরকারি দলের। উপজেলায় মন্ত্রী ও এমপিদের প্রভাব না থাকায় স্বস্তিতে প্রার্থীরা। তবে দলে ভাঙন ও প্রতীক না দেওয়ায় হতাশ তারা। আমরা তাই মনে করি যে দলটা 2 ভাগে বিভক্ত হচ্ছে, এটা না হইলে ভালো হইতো। যে একই দলের 2 জন না হইলে ভালো হইতো, ওরাও যদি ভোটে আসতো তাহলে ভালো হইতো। বিএনপি যাদের দলের বর্তমানে পদ পোস্ট পজিশন আছে, তারা যেন কেউ আমার নির্বাচন করতে না পারে, এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। প্রার্থী সহ অনেকেই হুমকি দিচ্ছেন। 2 উপজেলায় 8ই মে ভোট দিবেন প্রায় 4.5 লাখ ভোটার। ভোটের মাঠে কিছু রাজনীতির সমীকরণ ভোটের হাওয়াটাকে একদম পাল্টে দেয়। উপজেলা ভোটে সেই বদলে যাওয়া হাওয়াটার নামই হচ্ছে বিএনপি। অর্থাৎ তারা কিন্তু সেন্ট্রালের নির্দেশ উপেক্ষা করে তৃণমূলের বহু নেতা বহু উপজেলায় প্রার্থী হয়েছে। এখন দেখা যাক এই উপজেলা ভোটকে কেন্দ্র করে সরকারি দলের নানা প্রার্থী যেমন সরকারের নিষেধও মানছে না, আত্মীয় স্বজন অনেকেই দাঁড়িয়ে গেছেন, আবার সেন্ট্রালের নির্দেশও মানলেন না বহু বিএনপির নেতারা। এখন এই যে নির্দেশ না মেনেই সব পক্ষ ভোটে আছে, এখন দেখা যাক 8 মে
কোন পক্ষ বেশি পাল্লা ভারী করে বিজয়টা ছিনিয়ে আনতে পারে। গাজীপুরের কাপাসিয়া থেকে শোভা ইসলাম, চ্যানেল আই। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী 94 জন কোটিপতি, মন্ত্রী এমপির স্বজন আছেন 13 জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে নির্বাচনে ব্যবসায়ীদের সংখ্যা বেশি। 5 বছরে সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন। শাকির আদনান জানাচ্ছেন। 8ই মে প্রথম ধাপে 152টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যে 144টি উপজেলায় প্রার্থীদের হলফনামা প্রকাশ করলেও বাকি 8টির হলফনামা নির্বাচন কমিশন প্রকাশ করেনি। এবারের ধাপে মোট প্রার্থী 1606 জন। এর মধ্যে চেয়ারম্যান পদে 560 জন, ভাইস চেয়ারম্যান পদে 611 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 435 জন। সংবাদ সম্মেলনে টিআইবি বলছে চেয়ারম্যানদের 94 জন কোটিপতি। চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রায় 70% ব্যবসায়ী, 11% বেশি প্রার্থী কৃষিকাজ, 6% বেশি প্রার্থী আইনজীবী এবং 4% বেশি শিক্ষক। টিআইবি বলছে প্রথম ধাপে মন্ত্রী এমপির স্বজন রয়েছেন 13 জন। এর মধ্যে প্রার্থী হওয়ায় এগিয়ে আছেন মন্ত্রী এমপিদের ছেলে, ভাই এবং জামাতা। আমরা কিন্তু সার্বিক চিত্র যে এই যে যারা প্রার্থী হচ্ছেন তাদের আসলে চিত্রটা কি, তারা কেমন, তারা কোন ব্যাকগ্রাউন্ডের, কি তাদের বিজনেস ইন্টারেস্ট, এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। টিআইবির মতে অধিকাংশ প্রার্থী ব্যবসায়ী হওয়ায় জনস্বার্থ নয় বরং ব্যক্তি স্বার্থ প্রাধান্য পাবে। যারা একেবারেই 10 টাকা 12 টাকা আয় দেখেছে সেটা কি বিশ্বাসযোগ্য, যথেষ্ট? এটা তো এটা প্রশ্ন করতে পারে। তাহলে কেন তথ্য গোপন করেছেন? তথ্য গোপন করার একটা অপরাধ। তো যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয় এবং সেটা আমলে নিয়ে সমস্ত প্রতিষ্ঠান, আমি রিভিউ করেছি 3টি প্রতিষ্ঠান সরাসরিভাবে আমরা মনে করি, নির্বাচন কমিশন তো বটেই, জাতীয় রাজস্ব বোর্ড এবং আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে দুর্নীতি দমন কমিশন, তাদের একটিভুক্ত। প্রায় 17% প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে বলেও জানিয়েছে টিআইবি। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবুও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে মন্ত্রিসভাকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রত্নসম্পদ আইন এবং বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে নির্দেশনা দিয়েছেন। পরে সচিবালয়ে এ বিষয়ে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমাদের কিছুটা লোডশেড করতে হচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে, এবং এইটা আমরা গত 1 মাস যাবৎ এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষ করে অয়েল বেস পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে চালু করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীও এটা ওয়াকিবহাল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। অবৈধভাবে দেশি বিদেশি টিভি চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে কাজ শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বিষয়ে 10টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের চিঠি দিয়ে এরই মধ্যে এ বিষয়ে জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাংলাদেশের নিরাপত্তা, রাজস্ব বাড়ানো, বিদেশি অর্থ পাচার রোধ এবং দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণের জন্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। 2 মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী লাইসেন্স ছাড়া দেশি বিদেশি কোনো টেলিভিশন চ্যানেল বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল কিংবা অঅনুমোদিত কোনো চ্যানেল ডাউনলিঙ্ক, সম্প্রচার, সঞ্চালন ও বিতরণ করতে পারবে না। টিভি চ্যানেল স্ট্রিমিং এর অ্যাপসগুলো ব্যবহারে উদ্বুদ্ধ করে প্রচার করা কিংবা এ ধরনের অ্যাপস সেট টপ বক্সে ইনস্টল করে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ হবে। অনুমোদিত চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল বাংলাদেশে ডাউনলিঙ্ক, বিপণন, সঞ্চালন ও সম্প্রচার করতে পারবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্লিন ফিড ছাড়া বিদেশি টিভি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার বা সঞ্চালন করতে পারবে না। সরকার অনুমোদিত চ্যানেল ছাড়া নিজস্ব কোনো অনুষ্ঠান, ভিডিও, ভিসিডি, ডিভিডির মাধ্যমে
অথবা অন্য কোনো উপায়ে কোনো চ্যানেল বাংলাদেশে বিপণন, সঞ্চালন ও সম্প্রচার করতে পারবে না। লাইসেন্স ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টিভি চ্যানেল বা অনুষ্ঠান সঞ্চালন বা সম্প্রচার করতে পারবে না। নীতিমালা বহির্ভূত, অবৈধ বা অননুমোদিতভাবে সম্প্রচার কাজে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ হয়েছে। ছাত্রলীগের আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, গণতন্ত্রের মোড়লদের মুখোশ ফিলিস্তিন ইস্যুতে উন্মোচন হয়েছে। গাজায় গণহত্যার স্বীকৃতি ও বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে সকাল থেকে মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে গণহত্যার শিকার ফিলিস্তিনিদের সমর্থনে পদযাত্রা মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ফুলার রোড হয়ে সমাবেশের জন্য রাজু ভাস্কর্যে যায়। প্রতিবাদ সমাবেশে অংশ নেন বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মতো ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করেন ছাত্রলীগ নেতারা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 25 বছর পূর্তিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষা চিরন্তন উদ্বোধন করেছিলেন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এবং আমাদের জাতির পিতা কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশত শেখ হাসিনা ইয়াসির আরাফাতের প্রতি, প্যালেস্টাইনের জনগণের প্রতি তার সেই আকুণ্ঠ সমর্থন। যেখানেই নিপীড়িত মানুষের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে, শোষিত মানুষের পক্ষে ছাত্র সমাজের, তরুণ সমাজের, ইয়ুথ জেনারেশনের ভয়েস রেজ করবে। কত হাজার বললে মানুষ বলবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে পানের জলে ভেসে। অবিলম্বে গাজায় সংগঠিত এই নৃশংস যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নৃশংসতার বিচার করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছাত্র সংগঠন হিসেবে আগামীতে বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকবো। আমাদের গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি পাঠ করেন ছাত্রলীগের সভাপতি। Ending the reign of terror inflicted upon the Palestinian people. ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। তৈরি পোশাক শিল্প অধ্যুষিত গাজীপুরে লোডশেডিং বেড়েছে। ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ায় কমেছে উৎপাদন। সময় মতো পণ্য সরবরাহ করতে না পারলে শিল্প মালিকরা লোকসান ও ক্রেতা হারানোর আশঙ্কা করছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে স্বীকার করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। গাজীপুর থেকে ফজলুল হক মোড়লের তথ্য এবং মাসুদ পারভেজের ভিডিও চিত্রে মাসুদ শাকিল জানাচ্ছেন। গাজীপুর জেলায় ছোট বড় প্রায় 5,500 শিল্প কারখানা রয়েছে, যার মধ্যে 4,000-এর বেশি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে আমাদের আসলে ক্যাপাসিটির অর্ধেকের চেয়েও কম বা অর্ধেক নিয়ে আমরা কাজ করছি। আমরা প্রতিষ্ঠানগুলো আমরা প্রচুর অর্ডার পাচ্ছি না, আপনারা জানেন এক্সপোর্ট কমে যাচ্ছে। কিন্তু এখন আমরা সরকারের কাছে বলবো যে আপনারা যদি অন্তত শিল্পে প্রায়োরিটি বেসিসে জ্বালানিটা নির্বিচ্ছিন্ন দেন, গ্যাস বিদ্যুৎটা নির্বিচ্ছিন্ন দেন। গাজীপুরের বিভিন্ন কারখানায় 30 লাখের বেশি শ্রমিক কাজ করেন। তীব্র গরমের সাথে লোডশেডিং এর প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনযাপনেও। প্রতিদিন 5 থেকে 6 বার করে বিদ্যুৎ যায়, আর প্রতিবার বিদ্যুৎ গেলে 1.5 থেকে 2 ঘন্টা করে আপনার লোডশেডিং থাকে। তো 1.5 থেকে 2 ঘন্টা করে যদি বিদ্যুৎ থাকে, আমার 1.5 থেকে 2 ঘন্টা করে আমার ডিজেল চালায়, ডিজেল কিনে নিয়ে আসা লাগে। বাট ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দেখা গেছে আমরা আমাদের যে লাইনের যে টার্গেটগুলো, এই টার্গেটটা আমরা মানে স্মুথলি প্রোডাকশন করতে পারতেছি না। আমাদের শিপমেন্ট ডেট থাকে, সেই ডেট আমরা অনেক সময় ম্যাচ করতে পারি না, আর সে ডেট ম্যাচ করতে গেলে আমাদের ওভারটাইম করাতে হয় এবং ওভারটাইম আমাদের মূল বেতনের দ্বিগুণ হারে পরিশোধ করা লাগে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ন্যাশনাল অ্যালোকেশনের মাধ্যমে যে বিদ্যুৎ পাই সেটা প্রায় 25% থেকে 30% ওভারঅল আমরা বিদ্যুৎ কম পাচ্ছি। তার মানে 25 থেকে 30% লোডশেডিং চলছে। এই মুহূর্তেও প্রায় 18% লোডশেডিং আছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়। যেহেতু শিল্প কারখানা এবং অন্যান্য যে কমার্শিয়াল কারখানা, এগুলো পৃথক কোনো ব্যবস্থাপনা নাই, এমন
মতো অবস্থায় এটা শুধুমাত্র শিল্পকে আলাদাভাবে বিদ্যুৎ দেওয়ার সুযোগ কিন্তু আসলে নাই, আমাদের সেইভাবে কোনো লাইনে সৃষ্টি করা হয় না। কারখানা মালিকরা বলছেন লোডশেডিং চলতে থাকলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে, বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত। মাসুর শাকিল, চ্যানেল আই। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ওমর ফারুক রুমির বিরুদ্ধে ঠিকাদারি কাজে অংশীদারির নামে প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে। পিবিআইয়ের তদন্তে মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদালত সমন জারি করার পরও এই ব্যক্তি হাজির হননি বলে অভিযোগ রয়েছে। ইফতেখার উদ্দিনের অনুসন্ধানী প্রতিবেদন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর ফারুক রুমি। তার বিরুদ্ধে ঠিকাদারি কাজে অংশীদারির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার 2টি মামলা রয়েছে। মামলার নথি থেকে জানা যায়, মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালী নদীর 15 কিলোমিটার খাল খননের ঠিকাদারি কাজে অংশীদারির নামে ওমর ফারুক 2020 সালে বিয়ন্ড মিডিয়ার কাছ থেকে বিভিন্ন সময় মোট 3.5 কোটি টাকা নেন। পরে কাজটি না হলেও সেই টাকা ফেরত দেননি ওমর ফারুক। টাকা পরিশোধে এক পর্যায়ে বিয়ন্ড মিডিয়াকে 25 লাখ টাকার 2টি চেক দেন তিনি। তবে চেকের বিপরীতে তহবিল অপ্রতুল উল্লেখ করে চেক ফেরত দেয় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা। আসামি ওমর ফারুক রুমির বিরুদ্ধে যে অভিযোগ, যে অগ্রিম টাকা নিয়েছিলেন এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে, তিনি অগ্রিম টাকা নিয়ে কিছু কাজ করছে এবং বাকি কাজ করে নাই। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট করে সে কথা বলা আছে যে তিনি এই যে আসামি ওমর ফারুক রুমি এই টাকা আত্মসাৎ করেছেন এবং মাননীয় আদালত পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এই আসামি ওমর ফারুক রুমিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাতের মামলা সহ একাধিক মামলা ঢাকার আদালতে চলমান রয়েছে। আগামী ধার্য তারিখে মাননীয় আদালতের কাছে আসামি ওমর ফারুক রুমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে, কারণ সে সমন এড়ানোর চেষ্টা করতেছে। এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুক রুমির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। আমার সাথে বিয়ন্ড মিডিয়ার কোনো লেনদেন নাই, আমি তো সেটা জানি না। আমার তো চেক, ব্যবসা করে মানুষের চেক কত জায়গায় থাকে, এখন ও কিভাবে চেক কি করলো না করলো সেটা তো আমি জানি না। আর আমার মামলা ডিফেন্স নেওয়ার জন্য সে দিচ্ছে কিনা সেটা আমি জানি না, তাই না? আপনি যদি মনে করেন যে কোর্টে মামলা আছে তাহলে কোর্ট ফেস করবে, তাই না? একটা অতথ্য জিনিসকে নিয়ে আমাকে বারবার কেন আপনি কোশ্চেন করবেন? আপনি তথ্যবহুল বিষয় নিয়ে কোশ্চেন করবেন। ওমর ফারুক রুমির বিরুদ্ধে মামলা 2টি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় বিচারাধীন রয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। নিয়ে যাচ্ছি মূল সংবাদে বাশারের কাছে। ধন্যবাদ মিশু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। সে সময় উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। দেশে উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা খুবই জরুরি। শিক্ষার্থীরা যাতে ডিগ্রি অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যেও নিয়ে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন। এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতির পরে জানাচ্ছি। ফিলিস্তিনিদের রাফা থেকে সরে যেতে ইসরায়েলের নির্দেশ। প্রথমবারের মতো ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। যাচ্ছি পরের সংবাদগুলোতে। জাতীয় পতাকার নকশাকার প্রয়াত শিবনারায়ণ দাসের দান করা কর্নিয়া 2 তরুণের চোখে প্রতিস্থাপন করার পর দুজনই সুস্থ আছেন। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন নতুন জীবন পেয়েছেন তারা। খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ও বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক জানিয়েছেন, বছরে 1 থেকে 1,500 কর্নিয়া আসে মরণোত্তর দান থেকে। জান্নাতুল বাকিয়া কে জানাচ্ছেন।
19 এপ্রিল জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণের প্রয়াণের পর তার স্বজনদের উপস্থিতিতে কর্নিয়া সংগ্রহ করেন সন্ধানী চিকিৎসকরা। পরদিন 20 এপ্রিল বিএসএমএমইউতে রংপুরের মশিউর রহমান ও চাঁদপুরের আবুল কালাম আজাদের চোখে ওই দুই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। মশিউর রহমান জন্মগতভাবে অস্বচ্ছ কর্নিয়া নিয়ে জন্মগ্রহণ করেন। তিনি এক চোখে দেখতেন না, আর আজাদও দীর্ঘদিন ধরে দৃষ্টিহীনতায় ভুগছিলেন। শিবনারায়ণ দাসের দান করা কর্নিয়ায় চোখে আলো ফিরে পেয়েছেন তারা। আমার এই সমস্যাটা জন্ম থেকে, তাই আমার সমস্যা অনেক বড়, কিন্তু উইন্টার কর্নিয়া আমার চোখে লাগানোর পর আস্তে আস্তে আমার দৃষ্টিশক্তি একটু বৃদ্ধি পাচ্ছে। অপারেশনের আগে কিছুই মানে অনেক যন্ত্রণা হইতো, ব্যথা হইতো, এখন ভালো লাগছে। মশিউর ও আজাদের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করেন বিএসএমএমইউ এর দুই চিকিৎসক। সন্ধানী টোটাল টিম এসে কর্নিয়া দুটো কালেকশন করা হয়। পরের দিন শনিবারে আমরা দুটো কর্নিয়া ট্রান্সপ্লান্ট করি। আমাদের দুটি কর্নিয়া যে গ্রহণ করেছেন ওনারা দুজন দুই রকমের চক্ষু রোগ নিয়ে এখানে এসেছিলেন আমাদের কাছে। কর্নিয়ার জন্য উপযুক্ত রোগী হিসেবে লিস্টেড ছিলেন। চিকিৎসকরা বলছেন প্রযুক্তির উন্নয়নে এখন মাত্র 10 মিনিটে কর্নিয়া সংগ্রহ করা যায়। কর্নিয়া শ্রীলঙ্কা থেকে আগে আনতাম এবং শ্রীলঙ্কাতে এনে আমরা এখানে কর্নিয়া প্রতিস্থাপন করা হতো। এখন কিন্তু আমাদের চিকিৎসকরা প্রচুর কর্নিয়া পাচ্ছে হলো নেপাল থেকে। চোখের কর্নিয়া এখন নতুন পদ্ধতিতে শুধু কর্নিয়ার থেকে সারাউন্ডিং একটু স্ক্লেরা নিয়ে কর্নিয়াটা সংরক্ষণ করা হয়। আইবল কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, ডিফর্মিটি কিন্তু হয় না। সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ এর চিকিৎসকরা জানিয়েছেন এদেশে ধর্মীয় নানা সংস্কারের কারণে মৃত্যুর পর চক্ষুদান কম হয়। বছরে মাত্র 1 থেকে 1.5 হাজার কর্নিয়া আসে মরণোত্তর চক্ষুদান থেকে। অথচ প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও নেপাল ছাড়াও ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ মরণোত্তর চক্ষুদানে এগিয়ে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ওমরা পালন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম, সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিব, সদস্য সচিব জনাব মীর মনিরুজ্জামান তপন, সৌদি আরব যুবদলের সভাপতি আব্দুল মান্নান, যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিরো, সৌদি আরব যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ এবং অন্যরা। স্মার্ট কার্ড থাকলে টিসিবির ফ্যামিলি কার্ডের মতো প্রকল্প নিয়ে সরকারের অর্থ খরচের প্রয়োজন নেই বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে আইনি কাঠামো ঠিক করছে সরকার। একদিকে যেরকম এটা সম্ভাবনাও আছে, অপরদিকে কিন্তু এটা একটা ভয়াবহ দিক আছে, যেটা মারাত্মক ঝুঁকিও আছে। তো এই সিকিউরিটি থ্রেটগুলো কী কী আছে এগুলো আইডেন্টিফাই করে আমরা একটা আউটলাইন করেছি। আর আমরা একটা এআই পলিসি প্রথমে ক্যাবিনেটে আনতে চাচ্ছি, সেটাও ড্রাফটিংয়ের কাজ চলছে। আর পাশাপাশি এআই আইনটাও আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা ফার্স্ট ড্রাফট তৈরি করতে পারবো। স্মার্ট কার্ড আমাদের যে তথ্যগুলো আছে এই একই তথ্য যাতে অন্য নতুন কোনো কার্ডে আবার দেওয়ার কোনো প্রয়োজন নাই। ফলে আমাদের সেপারেট একটা টিসিবি কার্ডের দরকার নাই, সেপারেট হেলথ কার্ডের দরকার নাই, সেপারেট মানে ফার্মার্স কার্ডের দরকার নাই। সো এই ধরনের যাতে ওভারল্যাপিং এবং ডুপ্লিকেশন না হয় তার জন্য মুখ্য সচিব মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। খেলাপি ঋণের বোঝা ও সুশাসনের অভাবে খারাপ অবস্থায় পড়া ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির সঙ্গে একীভূত হচ্ছে না। ব্যাংকটির নবনিযুক্ত পর্ষদের চেয়ারম্যান খলিলুর রহমান জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে ব্যাংকের আর্থিক ভিত শক্তিশালী করার শর্তে আপাতত একীভূত না হওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ সম্মেলনে তিনি জানান, ন্যাশনাল ব্যাংককে টেনে তুলতে উদ্যোক্তারা আরও 1,000 কোটি টাকা মূলধন বিনিয়োগ করবে। নতুন করে 3,000 কোটি টাকা আমানত সংগ্রহের পরিকল্পনার কথাও জানান তিনি। চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন, ন্যাশনাল ব্যাংকে আর লুটপাট হবে না। নতুন বোর্ড সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেও পর্ষদ সদস্যরা কে কোন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে পারেননি খলিলুর রহমান।
মার্চ করতে চাইছিল, আমরা বাংলাদেশকে বলছি যে দেখেন এটা জনগণকে রাজি না, আমরা যারা দায়িত্বে ছিলাম তখনই আমরা একমত হই নাই থেকে মার্চ করার জন্য আমরা বলছি থেকে মার্চ করবো না। বাংলাদেশ এটা আমাদের কথার উপর রাজি হয়েছে, রাজি হয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, বলছে আপনারা এতদিনের মধ্যে ব্যাংকটা পরিবর্তন করতে হবে। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার একাংশ খালি করে দিতে সেখানে বসবাসরত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রতি নির্দেশ দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশের পর রাফার পূর্বাঞ্চল থেকে ইতিমধ্যে লোকজন সরে যাচ্ছেন। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মাহফুজুল হাসান জানাচ্ছেন। রাফা শহরে সীমিত পরিসরের অভিযান শুরুর আগে সেখানকার কয়েকটি অংশের 1 লাখ ফিলিস্তিনিকে অন্যত্র চলে যেতে বলেছে ইসরায়েলি সেনারা। আরবি ভাষায় খুদে বার্তা পাঠিয়ে, টেলিফোনে এবং যুদ্ধবিমান থেকে লিফলেট ফেলে রাফার বাসিন্দাদের শহরটির আল মাওয়াসি বা খান ইউনিসের দিকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী রাফার পূর্বাঞ্চলে 20 কিলোমিটার দূরের একটি এলাকাকে সম্প্রসারিত মানবিক অঞ্চল বলে অভিহিত করে সেখানে ফিলিস্তিনিদের চলে যেতে বলেছে। 7 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন, যেখানে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান শুরু করবে বলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোরের মধ্যে ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় এই শহরের 11টি বাড়িতে হামলা চালিয়েছে। হামলায় বহু ফিলিস্তিনি নিহত, আহত এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অস্ত্র গোলাবারুদের যে চালানটি পাঠানোর কথা ছিল সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েলকে জানিয়েছে ওয়াশিংটন। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিনেমা ও সিরিজ নাটক। এরই ধারাবাহিকতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিনকে ঘিরে আইস্ক্রিনে প্রদর্শন হবে বিশেষ অনুষ্ঠান। রয়েছে চলচ্চিত্র তুমি রবে নীরবে, বিশেষ টেলিফিল্ম অরণি, জাপানের রবীন্দ্রনাথ এবং গান দিয়ে শুরুর বিশেষ আয়োজন। 8 মে থেকে দর্শক অনুষ্ঠানগুলো আইস্ক্রিনে উপভোগ করতে পারবেন। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। ভোলায় জলবায়ু সহিষ্ণু বাউ মুরগির চাহিদা বাড়ছে। সব ঋতুতে লালন পালন করতে পারায় এরই মধ্যে এই অঞ্চলে বেশ কয়েকটি বাউ মুরগির খামার গড়ে উঠেছে। খামারি, বাচ্চা সরবরাহকারী, খাদ্য বিক্রেতা ও ক্রেতার মধ্যে সমন্বয় থাকে, সহজেই বাজারজাত করা যাচ্ছে বাউ মুরগি। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ভোলা সদর, দৌলতখান ও বোরহানুদ্দিন উপজেলায় বাউ মুরগির খামার গড়ে উঠেছে। দেশি মুরগির মতো সুস্বাদু হওয়ায় এ জাতের মুরগি এখন জনপ্রিয়। ভোলায় 15 থেকে 20টি খামার নিয়ে গড়ে উঠেছে সিভিএইচ মডেল, যেখানে একই সঙ্গে অংশগ্রহণ থাকে খামারি, ভোক্তা ও ফরিয়াদের। খামারিরা ঘরে বসেই মুরগি বিক্রি করছেন, সরাসরি ফরিয়াদের মাধ্যমে চলে যাচ্ছে বাজারে। নতুন একটা ঘর করছে 1200 শেড, এখানে 1200 মুরগি উঠাইছি। এখন আজকে 42 দিন মুরগির বয়স। এবারে আমার ওয়েট আসছে 1 কেজি। এখানে আমার খরচ হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা। আশা করছি যে 80,000 টাকা আমার লাভবান হবে। লাভজনক অবস্থানে আছি, তারপরও এই মুরগিটা 40 থেকে 42 দিনের ভিতরে 1 কেজি আসে। 1 কেজি আসলে আমরা মোটামুটি বাজারজাত করি। বাজারে এটার চাহিদাও আছে এবং এটার ক্রেতা খুব বেশি।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের প্রাণী সম্পদ খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রোডিউসার থেকে খাদ্য বিক্রেতা এবং মুরগি বিক্রেতা সবাই উপকৃত হচ্ছেন। বাউ চিকেন এর স্বাদ দেশি মুরগির মতো এবং 42 দিনেই এটি 1 কেজির ওজন চলে আসে। এর ফলে ভোক্তা পর্যায়ে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মাত্র 42 দিনে 1 কেজি ওজন হয় এক একটি বাউ মুরগির। প্রতি কেজির বর্তমান বাজার দর 320 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় নিয়মনীতি উপেক্ষা করে ভাঙা হচ্ছে মহাসড়কের উভয় পাশে 200-এরও বেশি স্থাপনা। এসব স্থাপনা ভাঙতে কোনো সুরক্ষা ব্যবস্থা কিংবা আচ্ছাদন নেওয়া হয়নি। এতে অতিরিক্ত ধুলাবালিতে মারাত্মকভাবে বায়ু দূষণ বাড়ছে। চরম দুর্ভোগে পথচারী ও আশেপাশের এলাকার মানুষ। ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট। 4 লেনে উন্নীত করতে ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশের 32 কিলোমিটার জমি অধিগ্রহণ করা হচ্ছে। অধিগ্রহণের আওতায় পড়া গোবিন্দগঞ্জ শহরের অংশের মহাসড়কের উভয় পাশে 2 শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। এতে বাতাসে মিশে যাচ্ছে ইট সিমেন্টের গুঁড়ো মিশ্রিত ধুলোবালু। পরিবেশ ও বায়ু দূষণ রোধে পানি ছিটানো কিংবা অন্য কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। অবকাঠামোর টাকা না দেই হঠাৎ করে এই যে আপনার সড়ক বিভাগের লোকজন আসে ভেগু নিয়ে আসে আতলা পাতলা ভাঙ্গে দিয়ে চলে গেল। সমস্ত নিয়ম না মেনে অনিয়মের মধ্যে দিয়ে এই ভাঙচুর হচ্ছে। এই দায় ঠিকাদারি প্রতিষ্ঠানও এড়াতে পারবে না, কারণ আমাদের সাধারণ মানুষ আর ভোগান্তির শিকার হচ্ছে। যেমন ধুলো ময়লা এবং গাড়ি ঘোড়া, তারপরে ওই যে রোদ প্রবাহ, তার মধ্যে পানি দেওয়া হচ্ছে না, কোনো নিয়মই মানা হচ্ছে। গাড়ি ঘোড়া যাচ্ছে, রিক্সা ভ্যান যাচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে, তার মধ্যে আবার ভাঙচুর হচ্ছে। এয়ার পলিউশন, মানুষ নানা রকম শ্বাসকষ্ট অসুখে ভুগতেছে। আমার সমস্যা হচ্ছে, খুব সমস্যা হচ্ছে আমাদের। রাস্তা সাইড দিয়ে রাস্তা খালি ধুলাবালু। শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে এই অঞ্চলের বাসিন্দারা। কোয়া নাই মোলা নাই, ভেঙে জুড়ে ফেলে ধুলোয় অন্ধকার। এর সিজনটা একদম ধুলোতে ট্রাকের নিচে পড়ছে। এখানে যে নিয়মে ভাঙচুর শুরু করে দিয়েছে, একবারে ধুলাই বালু অন্ধকার, কোনো দাঁড়িয়ে থাকার কোনো পরিস্থিতি নাই। আমরা তো ভোগান্তি খুব কষ্টের মধ্যে আছি এখানে। এই যে ওদের মধ্যে দাঁড়িয়ে থেকে দোকানপাট ফুটপাতে করি আমরা, ধুলা বালু এক সেকেন্ডের মধ্যে গাও মাখা যায়। আর খুব তাপ হচ্ছে আমাদের, আর মাল ব্যবহার করে পাচ্ছি না ঠিক মতন। সমন্বিত উদ্যোগের অভাবে জনদুর্ভোগের পাশাপাশি বায়ু দূষণ বাড়ছে বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। মানুষগুলোর স্বাস্থ্য ঝুঁকি, এই অপরিকল্পিত ভাঙচুর এবং ন্যূনতম কোনো প্রোটেকশনমূলক ব্যবস্থা গ্রহণের যে সুযোগ, পানি ছিটিয়ে যে একটা স্বাভাবিক ধুলোবালি থেকে মানুষকে একটু সেভ করার চেষ্টা, কোনোটাই আসলে হয়নি। এবং সবচেয়ে বড় কথা যে আমাদেরকে চিঠি দিয়ে জানানো পর্যন্ত হয়নি, অনেকগুলো ড্রেন আমাদের ধ্বংস হয়ে গেছে। পরিবেশ সংরক্ষণ ও বায়ু দূষণ বন্ধে ভবন মালিক সহ সবাইকে সচেতন হওয়ার তাগিদ ভুক্তভোগী সহ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পরে জানিয়ে দিচ্ছি, চট্টগ্রামে কালবৈশাখী। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রামে কালবৈশাখী ঝড় আঘাত এনেছে। সোমবার বিকেল 3টা থেকে আধা ঘন্টা ধরে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী উপজেলাগুলোর উপর দিয়ে প্রচণ্ড বজ্রপাত সহ ঘন্টায় 34 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে যান চলাচল এবং বিদ্যুৎ সরবরাহ প্রায় 4 ঘন্টা বন্ধ ছিল। আনোয়ারা, বাঁশখালী, হাটাজারি এবং সীতাকুণ্ড সহ বিভিন্ন উপজেলার গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিস জানিয়েছেন, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3 ঘন্টায় 58 মিলিমিটার এবং গত 24 ঘন্টায় মোট 61.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ বৃষ্টিতে শহরের কয়েকটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সংগঠন বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ডেলওয়ার ভ্যালি নববর্ষ উপলক্ষে আয়োজন করে বর্ণিল মিলন মেলা। ডেলওয়ার স্টেটের ওয়েস্ট চেস্টার স্টেটস অ্যান্ড মিডল স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের সদস্যদের পাশাপাশি ৮ শতাধিক বাংলাদেশি আমেরিকান অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের এই আনন্দ আয়োজন হয়ে উঠেছিল যেন এক খণ্ড বাংলাদেশ। আয়োজনে ছিল পিঠা উৎসব ও পান্তা ইলিশ। মিলন মেলায় বসেছিল দেশি পণ্যের মেলা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার। আইইবির সদর দপ্তরে উদ্যোগে সকাল ৮টায় জাতীয় আইইবির পতাকা উত্তোলন ও প্রকৌশলীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হবে। একই দিন দেশব্যাপী আইইবির সদর দপ্তর, ১৮টি কেন্দ্র, ৩৬টি উপকেন্দ্র এবং ১৪টি ওভারসিজ চ্যাপ্টারে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হবে। আইইবির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পরে জানাচ্ছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। যাচ্ছি পরের সংবাদ। ফরিদপুরে উদ্বোধন করা হয়েছে মেঘনা গ্রুপের অন্যতম ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট। উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয় শহরের একটি রেস্তোরাঁয়। মেঘনা গ্রুপের এই সিমেন্টের ফরিদপুরের ডিলার নিযুক্ত হয়েছেন মেসার্স ফাহিম ট্রেডিং। মেঘনা গ্রুপের সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম সুদীপ্ত রায়, ডিজিএম মোহাম্মদ জিয়ারুল ইসলাম, সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিনুর রহমান লস্কর, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ ইয়ামিন, মেসার্স ফাহিম ট্রেডিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ দেলওয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও ছিলেন স্থানীয় প্রকৌশলী, রাজমিস্ত্রি, ব্যবসায়ী এবং বাড়ির মালিকরা। চট্টগ্রামবাসীর বহু আকাঙ্ক্ষিত আইকনিক নগর ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। নগরের আন্দরকিল্লায় সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে 53.45 কাঠা জায়গায় এ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। 3টি বেসমেন্ট সহ পুরো নগর ভবন হবে 21 তলা। এ ভবনের প্রথম ধাপে 5 ও 6 তলা পর্যন্ত আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এবং বাকি অংশ ধাপে ধাপে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিটি মেয়র জানিয়েছেন এই ভবনের একটি ফ্লোরে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে গড়ে তোলা হবে জাদুঘর। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এর 12তম গ্রেডের নিয়োগপ্রাপ্ত সাবেক মাস্টার রোল কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি করছে শ্রমিক কর্মচারীরা। রাজধানীর ইস্কাটনে বিটিসিএল কার্যালয়ে বিটিসিএল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির কর্মসূচির 9ম দিনে সংহতি জানায় বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক নেতারা। রংপুরে স্কুল পর্যায়ে 9 শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্বকে জানার উৎসব গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াড হয়েছে। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষক, লেখক, উন্নয়ন কর্মীরা বক্তৃতা করেন। গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াড কমিটির উদ্যোগে আয়োজনে জেলার 15টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতা এবং সাম্প্রতিক বিষয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ নেন। এবারে খেলার খবর।